হাই এভরিওয়ান, ওয়েলকাম টু টিনস বাড়ি অরুণিমা। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে দশম শ্রেণীর দ্বিতীয় চ্যাপ্টার থেকে মিওসিস নিয়ে আলোচনা করব। মিওসিস কী জাতীয় কোষ বিভাজন, মিওসিস কোথায় ঘটে, এগুলো নিয়ে আমি আগেই আলোচনা করেছি। যদি তোমরা সেই পর্বটা না দেখে থাকো প্লিজ গিয়ে দেখে নিও কোষ বিভাজন কয় প্রকার ও কী কী এই অংশটার মধ্যে আছে। চলো শুরু করা যাক আজকের পর্ব। প্রথমেই আসি হলো এই মিওসিস। মিওসিস কি, আমি সোজা কথায় সহজে যদি বোঝাবার চেষ্টা করি, মিওসিস হলো এমন এক প্রকার কোষ বিভাজন যে কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। মানে আমাদের একটা কোষে ক্রোমোজোম সংখ্যা কত, একটা কোষে আমাদের ক্রোমোজোম সংখ্যা কত, 46টা। এই যে মিওসিস কোষ বিভাজন হওয়ার পরে এই ক্রোমোজোম সংখ্যা 23টা হয়ে যায়। বোঝাতে পারলাম? আচ্ছা, তাহলে এই যে অর্ধেক হওয়ার প্রয়োজনীয়তা কি? আমাদের ক্ষেত্রে যখন ধরো দুটো গ্যামেট মিলিত হয়, মানে স্পার্ম আর ওভাম যখন দুটো মিলিত হয়, দুটোই তো একটা কোষ, দুটো আলাদা শরীর থেকে আসে। তাহলে দুটোই যখন আলাদা আলাদা কোষ, এই দুটো কোষের মধ্যেই কিন্তু কি আছে, তোমার ক্রোমোজোম আছে। এই ক্রোমোজোমগুলো এপাশে 23টা আর এপাশে 23টা, মানে ডিম্বাণুতে 23টা থাকে, শুক্রাণুতে 23টা থাকে। তবে এই দুটো 23 আর 23 যখন মিলিত হয়ে জাইগোট তৈরি করে, সেক্ষেত্রে আবার 46টাই তৈরি হয়। তাহলে মানুষের যে জাইগোট তৈরি হচ্ছে সেক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 46, যেটা মানুষের একটি কোষের ক্রোমোজোম সংখ্যা। তাহলে এই যে মানুষের যে ক্রোমোজোম সংখ্যা, এটা তো প্রত্যেকটা প্রজাতির জন্য সেম, তাই না? মানে প্রত্যেকটা প্রজাতির জন্য এগুলো ফিক্সড হয়। তাহলে মানুষের একটা কোষে ক্রোমোজোম সংখ্যা 46, এটাকে প্রত্যেকটা প্রজন্মেই, মানে প্রত্যেকটা জেনারেশনেই তো সেম রাখতে হবে। যে প্রত্যেকটা জেনারেশনেই ক্রোমোজোম সংখ্যা একই রাখার জন্য এই যে মিওসিস, এটা প্রচণ্ডভাবে কাজে দেয়। এটা কোথায় কাজ করে? প্রধানত এগুলো যেখান থেকে গ্যামেট তৈরি হয় সেই সমস্ত জায়গায় এই জাতীয় কোষ বিভাজন ঘটে, যাতে শুক্রাণু, ডিম্বাণু বা উদ্ভিদের ক্ষেত্রে রেণু, এগুলো যখন তৈরি হয় তার মধ্যে যে ক্রোমোজোম আছে সেইটার সংখ্যা অর্ধেক হয়ে যায়, যাতে দুটো মিলিত হওয়ার ফলে আবার আগের যে ক্রোমোজোম সংখ্যা সেইটাতে চলে আসে। ঠিক আছে, এবার আসি হলো এই যে মিওসিস পড়াবার মানে বোঝার আগে কিছু টার্ম তোমাদের জেনে নিতে হবে। প্রথম হলো সেটা সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। কি বলছে? আকৃতি, জিনের সজ্জারীতি এবং এই যে সেন্ট্রোমিয়ারের অবস্থান, এইগুলোর ওপর নির্ভর করে মিওসিসের শুরুতেই পিতৃ ও মাতৃকোষের ক্রোমোজোমগুলো পাশাপাশি অবস্থান করে, তাকেই বলছে সমসংস্থ বা হোমোলোগাস ক্রোমোজোম। ঠিক আছে, এখানে ছবি এঁকেছি দেখো, এটা পিতৃকোষের ক্রোমোজোম, এটা হলো মাতৃকোষের ক্রোমোজোম। এই দুটো ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করছে, তাই এইটাকে বলা হচ্ছে সমসংস্থ ক্রোমোজোম। বোঝাতে পারলাম? এই জিনিসটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? জিনের সজ্জারীতি, জিনের আকৃতি, সেন্ট্রোমিয়ারের অবস্থান, এইগুলোর উপর নির্ভর করে। কোন সময় দেখা যায়? মিওসিসের শুরুতে দেখা যায়। ঠিক আছে, মিওসিসের শুরুতে পিতৃ ও মাতৃকোষের ক্রোমোজোমগুলো পাশাপাশি অবস্থান করে। দেখো, যে ক্রোমোজোমগুলো আমাদের শরীরে মোট ক্রোমোজোম সংখ্যা কতগুলো? 46টা, তাই তো? এই একটা কোষে ক্রোমোজোম সংখ্যা আমাদের 46। এই 46টার মধ্যে হলো 44টা দেহ ক্রোমোজোম, আর এদিকে দুটো হলো সেক্স ক্রোমোজোম। সেটা XY হতে পারে পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে XX। ঠিক আছে, তাহলে 44 প্লাস একে 45, একে 46। ঠিক আছে, এইভাবে 46টা হচ্ছে। এবার এই যে এইগুলো আমরা পাই কোথা থেকে? দেখো, এই 44টার মধ্যে 22টা আসে, 22টা দেহ ক্রোমোজোম বা অটোজোম যেটাকে বলে, এই যে দেহ ক্রোমোজোম আসে পিতার থেকে, 22টা আসে মাতার থেকে। আবার একইভাবে সেক্স ক্রোমোজোমগুলোর একটা এক্স ধরো পিতার থেকে এলো আর একটা এক্স মাতার থেকে এলো, বা পুরুষদের ক্ষেত্রে একটা এক্স হলো মাতার থেকে, ওয়াইটা অবশ্যই পিতার থেকে। তাহলে কিছু সেট আমাদের শরীরে যে টোটাল ক্রোমোজোম অবস্থান করছে তার কিছু সেট আসছে পিতার থেকে, কিছু সেট আসছে মাতার থেকে, জাস্ট অর্ধেক। মানে 46টার মধ্যে 23টা আসে পিতা থেকে, 23টা আসছে মাতা থেকে। ঠিক আছে, এবার এই 23টার মধ্যে 22 প্লাস এক্স, মাতার থেকেও 22 প্লাস এক্স, এরমভাবে পাচ্ছি। ঠিক আছে, এটা যদি মহিলা হয়, বুঝতে পারলাম। আর যদি এটা পুরুষ হয় তাহলে এখানে হবে 22 প্লাস ওয়াই।
ঠিক আছে, তাহলে আমাদের দেহে যে সেট অফ ক্রোমোজোম রয়েছে তার অর্ধেক আসে পিতার থেকে, তার অর্ধেক আসে মাতার থেকে। বোঝাতে পারলাম? সেই যে ধরো যার দেহের কথা বলা হচ্ছে বা যার ক্রোমোজোমকে নেওয়া হচ্ছে, তার ক্রোমোজোমের দুটোর মধ্যে একটা এসছে পিতার থেকে, একটা এসছে মাতার থেকে, তাই জন্য এটাকে বলা হচ্ছে পিতৃক্রোমোজোম, এটাকে বলা হচ্ছে মাতৃক্রোমোজোম। বোঝাতে পারলাম? এই যে পিতৃমাতৃ ক্রোমোজোমের পিতৃমাতৃ কোষের যে ক্রোমোজোম, এই কথাটা কিন্তু উল্লেখ মানে বইতে এক্সপ্লেন করা থাকে না। আমি আশা করি যে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে এই যে গোটা সেটটা, এইটা হলো সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোম। এখন আসি পরের কতগুলো টার্মে। প্রথম যেটা সেটা হলো ডায়াড বা বাইভ্যালেন্ট। ঠিক আছে, এই যে সমসংস্থ ক্রোমোজোমের কথা বললাম, সেই সমসংস্থ ক্রোমোজোমে যখন জোট বাঁধে এরা, সেই জোটবদ্ধ ক্রোমোজোম দ্বয়কে বলে ডায়াড বা বাইভ্যালেন্ট। মানে এটা পিতৃকোষ, এটা মাতৃকোষ, দুটো পাশাপাশি অবস্থান করছে, মানে এটা পিতৃকোষের ক্রোমোজোম, এটা মাতৃকোষের ক্রোমোজোম, দুটো পাশাপাশি অবস্থান করছে, তখন সেটাকে বলছে ডায়াড বা বাইভ্যালেন্ট। এবার আসি টেট্রাড কাকে বলে। সমসংস্থ ক্রোমোজোমগুলোর একটা পিতৃকোষের ক্রোমোজোম, একটা মাতৃকোষের ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করছে, তারপর সেন্ট্রোমিয়ার অঞ্চল ব্যতি রেখে লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে যায় প্রত্যেকটা এই যে ক্রোমোজোম। এর ফলে দেখো একে বলছে টেট্রাড। দেখো এর ফলে টেট্রাড কথাটা চারের সাথে যুক্ত, তাই তো? দেখো এখানে চারটে ক্রোম্যাটিড তৈরি করছে, 1 2 3 4। ঠিক আছে, এই একটা ক্রোম্যাটিড, দুটো, তিনটে, চারটে, সেজন্য এটাকে টেট্রাড বলা হয়। বোঝাতে পারলাম? এই দুটো টার্ম কিন্তু খুব ভালো করে পড়বে। তাহলে পিতৃকোষের ক্রোমোজোম, মাতৃকোষের ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করছে, যখন সেটা মানে বিভাজিত হয়নি তখন সেটা ডায়াড, যখন বিভাজিত হয়েছে সেটা হলো টেট্রাড। তাহলে এখন আসি এই যে তোমার সিস্টার ক্রোম্যাটিড আর নন সিস্টার ক্রোম্যাটিড কাকে বলে। বাইভ্যালেন্টে অবস্থিত যে তোমার ক্রোমোজোমগুলো রয়েছে, বাইভ্যালেন্টে অবস্থিত যে ক্রোমোজোমের প্রত্যেকটা ক্রোমোজোম থেকে সৃষ্ট যে ক্রোম্যাটিড, সেইগুলোকে বলে হলো মানে তোমার সিস্টার ক্রোম্যাটিড। ছবিটা এঁকে বোঝাবার চেষ্টা করছি। ধরো বাইভ্যালেন্ট প্রথমে এরম অবস্থান করে, তাই তো? আর এইটা পাশে হলো এরকম। তাহলে বাইভ্যালেন্টের এইটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, এইগুলো প্রত্যেকটা ক্রোমোজোম থেকে সৃষ্ট যে ক্রোম্যাটিড, মানে এই ক্রোমোজোমটা এরমভাবে বিভাজিত হয়ে গিয়ে ক্রোম্যাটিড গঠন করলো, আবার এইটাও এরমভাবে বিভাজিত হয়ে গিয়ে ক্রোম্যাটিড গঠন করলো, আবার এইটাও বিভাজিত হয়ে গিয়ে ক্রোম্যাটিড গঠন করলো, আবার এইটাও বিভাজিত হয়ে গিয়ে ক্রোম্যাটিড গঠন করলো। এইগুলোকে বলছে সিস্টার ক্রোম্যাটিড। মানে বাইভ্যালেন্টে যে রয়েছে, বাইভ্যালেন্টে অবস্থিত সমসংস্থ যে ক্রোমোজোম, এই সমসংস্থ ক্রোমোজোম বা হোমোলোগাস ক্রোমোজোমের প্রত্যেকটা ক্রোমোজোম থেকে, ধর এই একটা ক্রোমোজোম থেকে যে ক্রোম্যাটিড তৈরি হচ্ছে এরা সিস্টার ক্রোম্যাটিড, বা এইটা থেকে যে ক্রোম্যাটিড সৃষ্টি হচ্ছে সেগুলো সিস্টার ক্রোম্যাটিড। তাহলে বোঝাবার চেষ্টা করি। দেখো এইটা আর এইটা, এরা হলো সিস্টার ক্রোম্যাটিড। সোজা কথায় একই রঙের যে দুটো হয় সেগুলোই হলো সিস্টার। দুটো লাল ক্রোম্যাটিড, সিস্টার ক্রোম্যাটিড, দুটো নীল ক্রোম্যাটিড, সেটাও সিস্টার ক্রোম্যাটিড। ঠিক আছে, এবার হলো নন সিস্টার ক্রোম্যাটিড কোনটা। বাইভ্যালেন্টে অবস্থিত যখন এই সমসংস্থ ক্রোমোজোমের দুটো যে ক্রোমোজোম রয়েছে, দুটো ক্রোমোজোম থেকে সৃষ্ট যে ক্রোম্যাটিড, প্রত্যেকটা থেকে যে সৃষ্ট ক্রোম্যাটিড, তাদেরকে বলে হলো তোমার নন সিস্টার ক্রোম্যাটিড। মানে এই একটা লাল একটা নীল, এরা হলো নন সিস্টার। বোঝাতে পারলাম? তাহলে দুটো লাল ক্রোম্যাটিড যদি নিই সেটাও সিস্টার, দুটো নীল নিই তাহলে সেটাও সিস্টার, একটা লাল বা একটা নীল নিই তখন সেটা হলো নন সিস্টার ক্রোম্যাটিড। বোঝাতে পারলাম? সেই জন্য এই যে তোমার হোমোলোগাস ক্রোমোজোমের ক্ষেত্রে ডায়াড, টেট্রাড, সিস্টার ক্রোম্যাটিড, নন সিস্টার ক্রোম্যাটিড, এগুলো খুব খুব ইম্পর্ট্যান্ট, খুব ভালো করে পড়তে হবে। মানে এই কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু মিওসিস বুঝতে বেশ খানিকটা অসুবিধা হবে। তাই এই জায়গাটা খুব ভালো করে মন দিয়ে দেখো। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, এই যে কথাগুলো অনেক সময় স্কিপ করে যাও বা অন্যমনস্ক হয়ে যাও, রিপিট দিয়ে দেখো এই অংশটা, কারণ এই অংশটা বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এটার ওপর বেস করে কিন্তু মিওসিসে বেশ কিছু মানে রিকম্বিনেশন হয়, যেগুলো এটার ওপর বেস করে। তখন কিন্তু আমি এই টার্মগুলো আর এক্সপ্লেন করবো না, সেজন্য আগে এগুলো আমি বুঝিয়ে দিয়েছি। এই জায়গাটা ভালো করে দেখিয়ে নিও। এখন আসি মিওসিসে। মিওসিসের দুটো ধাপ, মিওসিস 1, মিওসিস 2। মাঝখানে আমি গোটা মিওসিসের ছবিটা এঁকেছি, ভালো করে বোঝার চেষ্টা করো। এটা হলো সমসংস্থ ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করছে,
তারপর সমস্ত ক্রোমোজোম যখন একটা ক্রোমোজোম মানে একটা পিতৃক্রোমোজোম একটা মাতৃক্রোমোজোম পাশাপাশি অবস্থান করে, সেটাকে বলছে হলো তোমার বাইভ্যালেন্ট। তাহলে এটা হলো বাইভ্যালেন্ট, ঠিক আছে। এইটা ধরে নাও পিতৃক্রোমোজোম, এটা হলো মাতৃক্রোমোজোম, পাশাপাশি অবস্থান করছে, এটা হলো বাইভ্যালেন্ট। এখানে সেটা এঁকেছি। তারপর এটা লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে যাচ্ছে, মানে পিতৃক্রোমোজোমের ক্রোমোজোমগুলো দুভাগে বিভাজিত হয়ে দুটো ক্রোম্যাটিড গঠন করেছে, মানে একটা ক্রোম্যাটিড, আবার এটারও তাই দুপাশে। দেখো নীলের এপাশে একটা ক্রোম্যাটিড, এটা একটা ক্রোম্যাটিড, লালের ক্ষেত্রেও একটা ক্রোম্যাটিড, দুটো ক্রোম্যাটিড। এরপর কি হবে, এই ক্রোম্যাটিডগুলো পাশাপাশি অবস্থান করবে এবং নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হবে, মানে এখানে একটা এক্সের মতো গঠন করে। দেখো এই যে ক্রোম্যাটিডগুলোর একটা অংশ একটার উপর একটা এসে যায়, এরকমভাবে অবস্থান করে। তার ফলে এর কিছু জেনেটিক ডিএনএ মেটেরিয়াল এখানে চলে আসে, এটার কিছু মেটেরিয়াল এখানে চলে যায়। বুঝতে পারলাম? এইটাকে বলে হলো ক্রসিং ওভার। এটা নিয়ে আমি ডিটেলসে আসছি। ক্রসিং ওভারের ফলে দেখো তৈরি হয়েছে, এইখানটা খেয়াল করো, নীল যে ক্রোমোজোম সেটা হলো পিতৃক্রোমোজোমের দেখো একটা বাহুতে কিন্তু মাতৃক্রোমোজোমের কিছু অংশ চলে এসছে, ঠিক একইভাবে এখানে মাতৃক্রোমোজোমের কিছু অংশের মধ্যে পিতৃক্রোমোজোমের অংশ চলে এসছে। এই যে দুটো বাহুতে এরকম কম্বিনেশন হয়েছে, এটাকে বলে রিকম্বিনেন্ট ক্রোম্যাটিড। তাহলে এইটা আর এইটা হলো রিকম্বিনেন্ট ক্রোম্যাটিড, ঠিক আছে। তাহলে দেখো এখানেও এঁকেছি, নীলের মধ্যে একটা বাহুতে একটু লাল আছে, আবার এই লালের মধ্যেও একটা বাহুতে একটু নীল আছে। এরপর কি হয়েছে দেখো, নীলটা আলাদা একটা কোষে চলে যাচ্ছে, লালটা আলাদা একটা কোষে চলে যাচ্ছে, মানে আলাদা হয়ে যাচ্ছে, দুটো আলাদা হয়ে যাচ্ছে, কোষে নয়, কোষের মধ্যেই দুটো আলাদা সাইডে চলে যাচ্ছে। এবার এই একটা ক্রোম্যাটিডগুলো সেন্ট্রোমিয়ার অংশ বরাবর বিভাজিত হয়ে গিয়ে আলাদা আলাদা তোমার ক্রোমোজোম গঠন করছে, মানে এই একটা হলো একটা, আর এই যে রিকম্বিনেন্টটা একটা, দুটো। লালের ক্ষেত্রে এই যে রিকম্বিনেন্ট ক্রোম্যাটিডটা আলাদা হয়ে গেছে আর এপাশেরটা আলাদা হয়ে গেছে। তাহলে দেখো একটা কোষ ছিল, একটা কোষ থেকে আমরা কি পেলাম, চারখানা কোষ পেলাম, যেখানে ক্রোম্যাটিড কিন্তু অর্ধেক হয়ে গেছে। দেখো এখানে একটা ছিল, দুটো ছিল, এখানে দেখো কি হয়ে গেছে, একটা হয়ে গেছে। তাহলে এই কোষের ক্রোমোজোম সংখ্যা যদি 46টা হয়, এখানে এসে কত হয়ে যাবে, প্রত্যেকটার 23টা করে, প্রত্যেকটা 23টা করে আছে, ঠিক আছে। এবার দেখো, এবার এই যে মিওসিস, এই মিওসিসের এই অংশটা থেকে এই অংশটা যে পরিবর্তনগুলো হচ্ছে, এটা হলো মিওসিস 1, আর এই অংশটা থেকে এই অংশটা যা হচ্ছে সেটা হলো মিওসিস 2, ঠিক আছে। এবার আসি মিওসিস 1-এ। মিওসিস 1-এ প্রথমে কি হচ্ছে, আবার এই ছবিটা দেখো, হোমোলোগাস ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করছে। এই হোমোলোগাস ক্রোমোজোম মানে পিতৃ ও মাতৃকোষের ক্রোমোজোমগুলো যখন পাশাপাশি অবস্থান করে তখন তাকে বলে হোমোলোগাস ক্রোমোজোম। আর এই যে পাশাপাশি অবস্থানটাকে বলে হলো সাইন্যাপসিস। এই সাইন্যাপসিস দিয়ে কিন্তু প্রশ্ন আসে, খুব ভালো করে পড়তে হবে। তাহলে এই যে জোট বাঁধার পদ্ধতি, এটাই হলো সাইন্যাপসিস। তারপরে এখান থেকে কি তৈরি করলো, বাইভ্যালেন্ট। তারপর এরা হলো টেট্রাড, মাঝ বরাবর লম্বালম্বি বিভাজিত হয়ে গেছে, একটু আগে আমি বুঝিয়েছি। হোমোলোগাস, তারপর টেট্রাড, ঠিক আছে, মানে একটা ক্রোমোজোম ভেঙে দুটো ক্রোম্যাটিড আর একটা ক্রোমোজোম ভেঙে দুটো ক্রোম্যাটিড। ক্রোম্যাটিডটা অনেকে তোমরা বুঝতে পারো না, মানে এই একটা ক্রোম্যাটিড, এই একটা ক্রোম্যাটিড, ঠিক আছে, ওপর নিচে একটা ক্রোম্যাটিড, একটা ক্রোম্যাটিড, বুঝতে পারলাম। এবার এই যে বাহু দুটো একটার ওপর একটা চলে আসে, তার ফলে এখানে কিছু ডিএনএ মেটেরিয়ালের আদান প্রদান হয়, এইটাকে বলে ক্রসিং ওভার, ঠিক আছে। আচ্ছা, এই যে জিনিসটা গঠন করেছে, যে একটা নীল একটা লাল, এইটা অনেকটা এরকম ক্রসের মতো দেখতে, ঠিক আছে, এইটাকে বলে হলো কায়াজমা। এই কায়াজমা দিয়ে প্রশ্ন আসে। তাহলে এই হোমোলোগাস ক্রোমোজোমগুলোর মধ্যে যখন নন সিস্টার ক্রোম্যাটিড, আচ্ছা এই যে ক্রসিং ওভার সেটা কিন্তু সব সময় ঘটবে নন সিস্টার, মানে দুটো নীলের মধ্যেও ঘটবে না, দুটো লাল ক্রোম্যাটিডের মধ্যেও ঘটবে না, একটা লাল একটা নীল ক্রোম্যাটিডের মধ্যে ঘটবে, ঠিক আছে। তার মানে একটা পিতৃ ক্রোমোজোমের ক্রোম্যাটিড একটা মাতৃ ক্রোমোজোমের ক্রোম্যাটিডের মধ্যেই এই যে তোমার ক্রসিং ওভার সেটা ঘটবে। আর এই যে গঠন যেটা হচ্ছে, দেখো অনেকটা এক্সের মতো দেখতে, এইটাকে বলছে কায়াজমা। কায়াজমা গঠন করে, কায়াজমা দিয়েও খুব বেশি প্রশ্ন আসে, কায়াজমা ক্রসিং ওভার খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এই কায়াজমা এটা কোথায় গঠিত হচ্ছে, এটাও গঠিত হচ্ছে নন সিস্টার ক্রোম্যাটিডে।
ক্রসিং ওভারও হচ্ছে নন সিস্টার ক্রোম্যাটিডে। নন সিস্টার মানে কি এদের মধ্যে মিল নেই, তাই জন্যই ক্রসিং ওভার হচ্ছে। এখানে এসে দেখো এই যে ক্রোম্যাটিড যেগুলো গঠিত হয়েছে তার মধ্যে নীলের মধ্যে একটুখানি লাল অংশ এসে গেছে, মানে পিতৃক্রোমোজোমের একটা ক্রোম্যাটিডের মধ্যে মাতৃক্রোমোজোমের একটু অংশ চলে এসছে, আবার মাতৃক্রোমোজোমের ক্রোম্যাটিডের মধ্যে পিতৃক্রোমোজোমের কিছু ডিএনএর অংশ চলে এসছে। তার মানে কি এগুলোর মধ্যে নতুন করে কম্বিনেশন হয়েছে, সেই জন্য এটাকে বলে রিকম্বিনেন্ট ক্রোম্যাটিড। যে দুটোর মধ্যে এই আদান প্রদান হওয়ার ফলে এইরকম যে দেখতে হয়েছে, নীলের সাথে একটু লাল, লালের সাথে একটু নীল, সেইটা হলো রিকম্বিনেন্ট ক্রোম্যাটিড। রিকম্বিনেন্ট ক্রোম্যাটিড, ক্রায়াজমা, তারপর তোমার ক্রসিং ওভার, এই জায়গাগুলো দিয়ে প্রশ্ন আসে, খুব খুব ভালো করে পড়তে হবে। তাহলে এই অংশটা হলো, এখান থেকে এই অবধি হলো মিওসিস 1, তারপর হলো মিওসিস 2। হোমোলোগাস ক্রোমোজোমের ক্রোম্যাটিডগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যাচ্ছে, মানে এই দুটো পাশাপাশি অবস্থান করছিল, দূরে চলে যাচ্ছে, দুটো আলাদা দিকে চলে আসছে। এবার এগুলো বেমের দুদিকে চলে যায়, মানে একটা কোষের দু পাশে চলে যাচ্ছে একটা। এরপর কি হয়, এই যে প্রত্যেকটা ক্রোম্যাটিডগুলো আলাদা আলাদা হয়ে যায়, মানে এই একটা ক্রোম্যাটিড, তো এটা আলাদা হয়ে গেল, একটা ক্রোম্যাটিড আলাদা হয়ে গেল, একটা ক্রোম্যাটিড আলাদা হয়ে গেল, এই একটা ক্রোম্যাটিড আলাদা হয়ে গেল। তার মানে একটা কোষ থেকে তোমার 4খানা অপত্য কোষ পাওয়া গেল, যার ক্রোমোজোম সংখ্যা জাস্ট অর্ধেক হয়ে গেছে। দেখো এখানে 2n ছিল, এটাকে যদি আমরা n হিসাবে ধরি, এটা হলো 2n, দুটো, এখানে এসে দেখো n হয়ে গেছে, প্রত্যেকটা একটা করে আছে, ঠিক আছে। আচ্ছা, সেই জন্যই কিন্তু যখন মিওসিস কোষ বিভাজন হয়, মিওসিস কোষ বিভাজন আগে কোথায় হয়, সেটা হলো তোমার শুক্রাশয়, ডিম্বাশয়, উদ্ভিদের ক্ষেত্রে রেণুস্থলী, এই সমস্ত জায়গায় হয়, বা ডিম্বাশয় উদ্ভিদের ক্ষেত্রে এই সমস্ত জায়গায় হয়। এই সমস্ত জায়গায় যখন এই মিওসিস হয়, সেক্ষেত্রে কিন্তু উদ্ভিদের মধ্যে নতুন বৈশিষ্ট্য আসে। এটা আমরা পড়েছি কিভাবে আসে। এই যে পিতৃকোষের ক্রোমোজোম আর মাতৃকোষের ক্রোমোজোমের মধ্যে এই যে ক্রসিং ওভার হচ্ছে, তার ফলে একটার সাথে একটা ডিএনএ মেটেরিয়াল এরমভাবে আদান প্রদান হচ্ছে, তার ফলে নতুন কিছু বৈশিষ্ট্য আসছে। কোথায় আসছে নতুন বৈশিষ্ট্যটা? নয় রেণুর মধ্যে আসছে, নয় ডিম্বকের মধ্যে আসছে, নয় তোমার এটা ধরো শুক্রাণুর মধ্যে আসছে, নয় ডিম্বাণুর মধ্যে আসছে। তারপর সেখান থেকে পরবর্তীকালে যখন পরের প্রজন্ম সৃষ্টি হচ্ছে, শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে হতে পারে, বা ডিম্বক আর রেণুর মিলনের ফলে, সেক্ষেত্রে সেই প্রাণীটার মধ্যে নতুন কিছু বৈশিষ্ট্য আসছে। তাহলে এই যে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব, সেটার জন্য কিন্তু দায়ী এই রিকম্বিনেন্ট ক্রোম্যাটিড। তাহলে এখন আসি মিওসিসের তাৎপর্য কী। প্রথম যে গুরুত্বপূর্ণ তাৎপর্য, সেটা হলো যে কোনো প্রাণীর ক্ষেত্রে বা যে কোনো জীবের ক্ষেত্রে এই যে ক্রোমোজোম সংখ্যা, এটাকে ধ্রুবক রাখা, সেটা হয় এই মিওসিসের জন্যই। ধ্রুবক মানে কি, মানুষের প্রত্যেকটা মানুষেরই এক একটা কোষে ক্রোমোজোম সংখ্যা 46, মানে মানুষের সাথে সাথে এই কি ক্রোমোজোম সংখ্যাটা বদলে যায়, সেটা তো নয়, তাই না? তার মানে প্রত্যেকটা মানুষের একটা কোষে ক্রোমোজোম আছে 46টা। এই যে সংখ্যাটা মানে বছরের পর বছর এত প্রজন্ম ধরে একই থাকছে, সেটাতে সাহায্য করছে মিওসিস। কিভাবে সাহায্য করছে, যেটা আমি একটু আগেও বলেছিলাম। ধরো যে একটা কোষ, সেটা হতে পারে তোমার যেখান থেকে ধরো মানে গ্যামেট তৈরি হচ্ছে, সেই জাতীয় কোষ। এই জাতীয় কোষের ক্রোমোসোম সংখ্যা 2n, এখান থেকে তৈরি হলো কি n, তাই তো? এটা হলো শুক্রাণু তৈরি হলো। আবার ডিম্বাণুর ক্ষেত্রেও তাই, 2n থেকে কি তৈরি হলো, n তৈরি হলো। এবার এই একটা n আর একটা n মিলনের ফলে কি হবে, 2n, মানে একটা শুক্রাণু একটা ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হবে। সেই যে মানুষের যে জাইগোট তৈরি হলো, সেটা হলো 2n। তাই 2n মানে কি, মানুষের যে ক্রোমোজোম সংখ্যা সেটা বজায় থাকছে। তাহলে এই বছরের পর বছর বা এত প্রজন্ম ধরে যে মানুষের ক্রোমোজোম সংখ্যা বজায় থাকছে, সেইটাই হচ্ছে একমাত্র এই তোমার মিওসিস দ্বারা। শুধু মানুষের ক্ষেত্রে বলা উচিত নয়, যে কোনো জীবের ক্ষেত্রেই এটা হয়। যদি এটা না হতো তাহলে কি হতো, ধরো তাহলে শুক্রাণুও 2n থাকছে, ডিম্বাণুও 2n থাকছে, এখানে থেকে মিলনের ফলে হয়ে গেল 4n। এবার এই যে প্রাণীটা তৈরি হলো, এই প্রাণীটার থেকেও যে শুক্রাণু বা ডিম্বাণু তৈরি হলো, সেটাও 4n। আবার একটা অন্যদিকেও যেটার সাথে যুক্ত হচ্ছে শুক্রাণু বা ডিম্বাণু, সেটাও 4n, 8n। এরমভাবে 2n, 4n, 8n, 16n এরমভাবে বাড়তে থাকতো। তাহলে সেটার ফলে তার মানে মানুষের যে কোনো প্রাণীর ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে বলেই সেই প্রাণীটা সেই প্রাণী, ঠিক আছে? প্রত্যেকটা প্রাণীর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক, তাহলে প্রাণীরই মানে অন্য জীবেই পরিবর্তিত হয়ে যেত, তাই না? সেজন্য মিওসিস কিন্তু এইটাতে সাহায্য করছে। দ্বিতীয় হলো এই যে রিকম্বিনেশন ঘটছে, রিকম্বিনেন্ট ক্রোম্যাটিড তৈরি করছে, তার মধ্যে যে পরবর্তী প্রজন্মে জীবের মধ্যে কিন্তু নতুন বৈশিষ্ট্য আসছে।
নেক্সট হলো, যে সমস্ত উদ্ভিদ রেণু উৎপাদনের মাধ্যমে নিজেদের সংখ্যা বৃদ্ধি করে তাদের ক্ষেত্রেও যৌনুক্রমটা চালাতে এই মিওসিস সাহায্য করছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করো। দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটন আছে, ওটাও ক্লিক করে দিও, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ।